তাহলে শুরু করি আমরা নাকি? ওয়ালাইকুম আসসালাম। ও হ্যাঁ, তোমার ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আর তোমাদের এত দেরি হইলো কেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে এই লাইটটা দিতে চাই আমি, দেখি কেমন হয়। আচ্ছা, আজকের দিনে একটু বেশি লাইট দিয়ে করো, হ্যাঁ? আচ্ছা দেখো, আমরা হচ্ছে এই যে এই টপিক নিয়ে আলোচনা করতে চাই, বিক্রয় থেকে বিক্রয় টপিক। রেডি সবাই? কত ক্লাসে এই ব্যাচে লিমিটিং বিক্রয়ের বেসিক গুলো পড়াইছিলাম, আর ওইটা কিভাবে বের করতে হয় সেই টপিক নিয়েও আলোচনা করছিলাম। আজকেও হলো লিমিটিং বিক্রয়ের একটু হার্ড সৃজনশীল সলভ করব। তার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো এই যে এইখান থেকে শুরু হয়েছিল ক্লাস, স্টয়কিওমিতি, এগুলো আলোচনা করছি, এই টপিক নিয়ে আলোচনা করছি, বিক্রয় থেকে বিক্রয় টপিক এগুলো নিয়ে আলোচনা করছি না? মনোযোগ দিও কিন্তু। তো এইখানে একটু ওই যে ওদের ব্যাচে এগুলা নিয়ে আলোচনা করলাম, তোমাদেরকে একটু টাচ করে যাইতে হবে বা কাজ করে যাওয়া লাগবে। ধরো অন্য একটা কালার, এই কালার নিলাম। এখানে আসছে হলো 3টা প্রশ্ন আছে। 18 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়? 73 গ্রাম নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয় কতটুকু? 4.5 গ্রাম সোডিয়ামের সাথে কতটুকু অক্সিজেন যুক্ত হয়? যুক্ত হওয়া মানে কি? বিক্রিয়ায় অংশগ্রহণ করা। বলো তো কি বলছি? বিক্রিয়ায় অংশগ্রহণ করা। তাহলে এইটার ক্ষেত্রে সমতা হচ্ছে, আজকে ফার্স্ট করি দেখো, কালকে তো বুঝাইছি, কালকে এইভাবে বলছি নামের শেষে দন্ত ন হলে অধাতু হয়, অধাতু হলে গ্যাসীয় হয়, তাই না? তাহলে হাইড্রোজেন গ্যাসীয় 2 দিলাম, 2 দিলাম। সকল ক্ষেত্রে এটা কিছু কিন্তু ব্যতিক্রম ঘটে। তাহলে ওর যোজনী হলো কত? 2 আর 2 4 হয়, আর ওর যোজনী 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে সেই হিসেবে কাটলে এখানে 2, এখানে 4, কাটলে এখানে থাকে হচ্ছে তোমার হলো 1, এখানে থাকে হলো 2, আর 2 দ্বারা গুণ আর 1 দ্বারা গুণ, আর এই পাশে H2O। এটা আমরা বলছিলাম না? আচ্ছা, গেল। তাহলে এই বিক্রিয়ার সমতাটা যদি করি, নাইট্রোজেন আর হাইড্রোজেন, এখানে লিখলাম নাইট্রোজেন আর লিখলাম হাইড্রোজেন। এটার সমতাটা কিভাবে ছিল? নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন হলো 2টা, প্রতি হাইড্রোজেনের জন্য 1 1। নাইট্রোজেন 2টা, প্রতি নাইট্রোজেনের জন্য 3 3, কারণ যোজনী 3। 3 আর 3 যোগ করলে এখানে আসে হলো 6, 1 আর 1 যোগ করলে হয় 2। তার মানে বোঝা যাইতেছে এখানে ভাগ যায়, এখানে 3 থাকে আর এখানে 1 থাকে। তাহলে ওর 1 দ্বারা গুণ, ওর 3 দ্বারা গুণ। এইখানে অর যোজনী হলো 3, অর যোজনী হলো 1। এই 1 এখানে যাবে, এই 3 এখানে যাবে। আর বিক্রিয়া সমতার জন্য এখানে যে দেখো 2টা পরমাণু আছে, 6টা পরমাণু আছে, 2 দ্বারা গুণ দিলে মিলা যায় আর কি। অর্থাৎ আমাদের সমীকরণটা দাঁড়ায় এই জায়গায়, এগুলা যদি সব আউট করে দেই, এইখানে কি দাঁড়ায়? 2NH3, অর্থাৎ 2 অকে 2, এখানে দাঁড়ায় 2 অকে 2, N অকে N, আর H3 অকে H3, অর্থাৎ 2NH3। তাহলে আমরা এইটুকু পেলাম এই বিক্রিয়ার সমতা। আর এই বিক্রিয়ার সমতাটা কেমন হবে? এখানে বলছে সোডিয়ামের কথা বলছে, এখানে বলছে সোডিয়াম, আর এই জায়গায় বলছে অক্সিজেন। তার মানে আমি নিলাম সোডিয়াম আর নিলাম হলো অক্সিজেন। এখন আমরা বলছিলাম যদি সলিড পদার্থ হয়, কঠিন হয়, তাহলে তারা এক পরমাণু নীতি অনুসরণ করে, তাই না? ডান পাশে 2 দেওয়া যায় না, তাই তো? তাহলে সোডিয়াম ধাতু হলে নর্মালি সবাই কঠিন, শুধুমাত্র যেমন ধরো একটা ধাতু আমরা পারদ, এটা তরল অবস্থায় আছে, মার্কারি। সোডিয়াম কঠিন, তার জন্য এখানে 2 দেওয়ার দরকার নাই, একই। অক্সিজেন গ্যাসেও 2 দিলাম, তার মানে অক্সিজেন 2টা। তাহলে প্রতি অক্সিজেনের যোজনী হলো 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে আমরা এই জায়গায় পেলাম হলো 4, আর ওর হলো একাই 1। তাহলে এই যে ওরে 4 দ্বারা গুণ, ওরে 1 দ্বারা গুণ, এই পাশে লিখলাম। এখন আমরা বলছিলাম এই পাশে যত যোজনী ইউজ করবে ওই পাশে তত। এখানে যোজনী 1 ইউজ করবে, এখানে যোজনী 2 ইউজ করবে। তাহলে এই 2 এই জায়গায়, এই 1 এখানে, কিন্তু এখানে তো সোডিয়াম করা আছে, তার মানে এখানে 2 দ্বারা গুণ করলে 4 হয়, কারণ 2 দ্বিগুণ 4, 2 অক্ষে 2, এই যে 2 অক্ষে 2।
তার মানে এই প্রশ্নের জন্য সূত্র হলো 4Na অকে 4Na প্লাস O2 অকে O2 ইকুয়ালস টু 2Na2O। এই যে এটা সমতা সহগ। এখন এই বিক্রিয়াতে এই ম্যাথ করা লাগবে, এই বিক্রিয়াতে এই ম্যাথ করা লাগবে, এই বিক্রিয়াতে এই ম্যাথ করা লাগবে। এটা ছিল গত ক্লাসের কথাবার্তা। তো এই যে এই ম্যাথটা 18 গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয় গত ক্লাসে করছিলাম। তারপর এখানে আসছে 73 গ্রাম নাইট্রোজেনের সাথে কত গ্রাম হাইড্রোজেন যুক্ত হয় করছিলাম। হ্যাঁ, যাই হোক তোমরা পারবা না। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো তো, 4.5 গ্রাম সোডিয়াম ধাতুর সাথে কতটুকু অক্সিজেন যুক্ত হয়। এইটারে যদি করি, এইখান থেকে আমি একটু একটা করে দিই, আজকে রিক্যাপ করি, কারণ এটা একটু এই অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট বাই মাত্র। এখন এখানে সোডিয়ামের কথা বলছে আর হলো অক্সিজেনের কথা বলছে। তো আমি এখানে লিখলাম Na ও অক্সিজেন নিম্নরূপ বিক্রিয়া দেয়, O2 নিম্ন রূপ বিক্রিয়া দেয় অথবা রিয়াকশন করে, বিক্রিয়া করে, এটা আমরা লিখলাম। তাহলে আমি লিখলাম Na প্লাস হলো O2 বিক্রিয়া করে তৈরি করবো NaO। একটু আগে তো আমরা দেখলাম এটারে যোজনী কত 4, এই যে 4 দ্বারা গুণ করলাম। যোজনী তো 4 না, মানে দুইটা অক্সিজেনের জন্য 2 আর 2 যোগ করলে 4 হয়। সোডিয়ামের যোজনী এখানে 1, অরে ডান পাশে দিলাম, অর্জনী 2, অরে ডান পাশে দিলাম, আর সম্পূর্ণ উৎপাদকে একবার 2 দ্বারা গুণ করলাম। এগুলা আগের ক্লাস হয়েছে, এগুলা আজকে আর বুঝাইলাম না। আজকে এগুলা নিয়ে পড়ে থাকলে হবো? আজকে শুধু ম্যাথ সলভ করা হবো। তাহলে যদি ম্যাথ সলভ করি, আমরা এই জায়গায় দেখো নাও বিক্রিয়ার সমতা শেষ। আমরা জানো কিসে আছি? স্টয়কিওমেট্রিতে আছি। আর স্টয়কিওমেট্রির মূল থিম কি? মূল থিম হলো রসায়নের যে শাখায় বিক্রিয়ক এবং উৎপাদের হিসাব নিকাশ করা হয়, তাই না? শুধুমাত্র বিক্রিয়ক, শুধুমাত্র কথাটা দেওয়া আছে, অনলি অন রিঅ্যাক্টেন্ট অ্যান্ড হচ্ছে কাউন্টিং অন রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্টস, যেগুলা মাত্র বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে থাকে, যারা তাদেরকে কাউন্ট করা হয় বা হিসাব নিকাশ করা হয়, সেইগুলারে আমরা বলছিলাম, সেই শাখাকে বলছিলাম স্টয়কিওমেট্রি। তাহলে বিক্রিয়া ছাড়া কোনো ম্যাথ করা যাবে এখানে না। তাহলে আমি লিখলাম 4Gm Na এর সাথে সাথে O2 বিক্রিয়া করে হচ্ছে হলো, ও আচ্ছা 4 গ্রাম লিখলাম কেন, আমার তো ভুল হইলো, রেকর্ড হয়ে গেল গা ভুল। আচ্ছা দেখো দেখ, এখন এটার ভর বের করো। এটার ভর হলো 4, সোডিয়ামের কত 23, তাহলে আমাদের কত আসতেছে 23 রে 4 দিয়ে গুণ করলে কত হয় 92 না? আচ্ছা এখানে লিখলাম 92, আর অক্সিজেনের হলো 16, তারে 2 দ্বারা গুণ করলাম 32 আসলো। আচ্ছা এইবার আমরা লিখবো হচ্ছে 92 Na 92 গ্রাম 92 গ্রাম Na এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম। আচ্ছা অতএব 1 গ্রাম Na এর সাথে O2 বিক্রিয়া করে 32 ডিভাইডেড বাই 92 গ্রাম। অতএব দেখো সোডিয়ামের পরিমাণ হলো 4.5 গ্রাম, তাহলে আমি দিলাম 4.5 গ্রাম। Na এর সাথে অক্সিজেন বিক্রিয়া করবে হচ্ছে 32 গুণন 4.5 ডিভাইডেড বাই 92, এখানে দিয়ে দিলাম হলো গ্রাম, 1.565 গ্রাম। এটাই হলো অ্যান্সার। বাসায় এইভাবেই করবা, যেভাবে করলাম এইভাবে 4-5টা ম্যাথ করবা, 5টা লিখে করবা। তারপরে এখন কিভাবে শর্ট করে করব সেটা শিখেই, মানে এটা এমসিকিউ এর জন্য এমসিকিউ এগুলা আছে বোর্ডের প্রশ্ন। প্রশ্ন লেখা লাগবে না, প্রশ্নগুলো আমাদের শীটে আছে, প্রশ্নগুলো শীটে আছে, কিন্তু শুধু মিলিয়ে নিবা, শীটের মধ্যে নাম্বার দেয়া তুমি তোমার মতো করে মিলিয়ে নিতে পারো। আচ্ছা এইটা করলাম, এটা তো একটু সময় নিয়ে করলাম তাই না? কিভাবে দ্রুত করতে পারি, রেডি তোমরা?
আচ্ছা, যেমন এইটা আসছে 73 গ্রাম নাইট্রোজেনের সাথে কত গ্রাম অক্সিজেন যুক্ত হয়, এরকম অপশনগুলা কতে একটা অপশন থাকবে, খতে থাকবে, গতে থাকবে, গতে 4টা অপশন থাকবে। এই যে তখন এইভাবে করা লাগবে, এই নাইট্রোজেন নিব আর এখানে হাইড্রোজেন, বোর্ডে তাকাও, নাইট্রোজেন লিখলাম, এই হাইড্রোজেন গ্যাস লিখলাম। এখন যা যা করতেছি ব্রেন গেম, ব্রেনে করতেছি, কত ক্লাস পর্যন্ত আমরা লিখে লিখে করছি, যেমন 2টা নাইট্রোজেন 2 দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দিতাম, তাই না? দেওয়ার পর তারপরে নিচে 3 3 লিখতাম, 3 3 যোগ করলে 6 হয়, আর এখানে 2 হয়, কাটাকাটি এখানে 3 থাকে এখানে 1 থাকে, তার মানে 3 যায় ওরে গুণ করতে হবে, ওরে 1 দিয়ে গুণ করতে হবে। আর এই পাশে নাইট্রোজেন এবং হাইড্রোজেন লিখলাম, ওর যদি 3 ওরে দিলাম, ওরে 1 ওরে দিলাম, পরে সম্পূর্ণ উৎপাদকে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করলাম। এগুলা হলো ব্রেনে তখনই আসবে যখন তুমি বাসায় বসে অনেকগুলা লিখে লিখে করবা। এন্ড প্রশ্নে যার কথা বলবে তার নিয়েই কাজ করা লাগবে, প্রশ্নে শুধুমাত্র এই যে এই দুইজন রে নিয়ে বলছে। তাহলে এখানে নাইট্রোজেন 14 দ্বিগুণ 28, আর হাইড্রোজেনের হলো 1, 1 রে 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, আর 2 দ্বারা গুণ করলে 6 হয়, শেষ। তাহলে এখন এই যে এইভাবে করতে হবে, এই যে 28 গ্রামের সাথে যুক্ত হয় হলো 6 গ্রাম, 1 গ্রামের সাথে যুক্ত হয় 28 গ্রাম, অতএব পাত্রের মধ্যে কত গ্রাম আছে 73, লিখলাম 73, এই যে ইনটু 73। তাহলে আসতেছে হলো 6 গুণন 73 ডিভাইডেড বাই 28, তাহলে অ্যান্সার আসছে ধরো 15.64, এই যে এটা অ্যান্সার। তাহলে এমসিকিউ এর চেয়ে বড় করে আর করার দরকার নেই, পারবো না ইনশাল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন চেঞ্জ করলাম, হাইড্রোজেনের জায়গায় লিখলাম 120 গ্রাম, মনোযোগ দিও, 120 গ্রাম থেকে কি পরিমাণ নাইট্রোজেন নেবো। তাহলে একটু আগে নাইট্রোজেন ছিল, আমরা বলছিলাম যার মান বের করতে বলে তাকে যেন কোন পাশে রাখি, যদিও নাইট্রোজেন এবার বাম পাশে আছে কিন্তু আমাকে বের করতে বলছে এইটা, তাহলে আমার হাত এই দিক থেকে এইদিকে আসলো না, তার মানে নাইট্রোজেনের জিনিসটা ওয়াজ অ্যান আননোন, এটা বের করা লাগবে। তাহলে নাইট্রোজেন এবার ওই পাশে লিখবো, হাইড্রোজেন এই পাশে। তাহলে আমি লিখলাম হচ্ছে এই যে 6 এই দিক থেকে এইদিকে, অর্থাৎ 6 গ্রাম থেকে 6 গ্রামের সাথে নাইট্রোজেন যুক্ত হয় 28 গ্রাম, অতএব 1 গ্রামের সাথে যুক্ত হয় 28 ডিভাইডেড বাই 6, পাত্রের মধ্যে কত গ্রাম দেওয়া আছে 120, তাহলে 120 গ্রামের জন্য হবে এখানে 120 গুণ, তাহলে 28 গুণন 120 ডিভাইডেড বাই 6, 560 গ্রাম, 560 গ্রাম। তো আসলে রেগুলার স্টাডি করা লাগবে, রেগুলার স্টাডি না করলে কিন্তু হবো না। এখন প্রশ্নটা এখানে গ্রাম বলছিলাম না স্টুডেন্ট, এখানে যদি বলি কত মোল, হইতে পারে না, হইতে পারে বলতে হ্যাঁ এরকম কোশ্চেন আছে, যেমন ধরো বললাম 120 গ্রাম হাইড্রোজেনের সাথে কত মোল নাইট্রোজেন যুক্ত হবে, তাহলে যেটা বের করছে এটা ডব্লিউ এর মান, এটা কিসের মান, আমরা বলছিলাম গ্রাম এককটা হচ্ছে ডব্লিউ প্রতীক দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা একটা সূত্র শিখছি, n = w ডিভাইডেড বাই ক্যাপিটাল এ, মনে আছে এটা? তাহলে ডব্লিউ এর মান হলো 560, আর এম কার, নাইট্রোজেনের কথা বলছেন, নাইট্রোজেন মানে কি, তাহলে ডব্লিউ = 560 গ্রাম, আর এম হচ্ছে n2 এর মোলার ভর, অর্থাৎ 28, এখানে হলো গ্রাম, নিচে হলো পার মোল, তাহলে উপরে হলো দিলাম হলো 28, তাহলে 5 কত 20, এই যে 20 মোল, ব্যাস হয়ে গেল গা, এই যে গ্রাম গ্রাম কাটা গেল, শুধু মোল থাকে। তাহলে এরকমও আসতে পারে বলতে এরকম কোশ্চেন আছে। এখন হ্যাঁ আসো, এখন আসলে আমাদের কি করণীয়, আমাদের করণীয় হলো আমি যেই দিন যেটুকু পড়াই ওইটুকুর উপর প্রচুর পরিশ্রম করা, কারণ আমি তো জানি যে এই জিনিসটা পরে লাগবে তোমাদের, তাই না? এই যে একজন সামনে আসো, একটু পিছনে ময়লা আছে, একটু এদিকে যাও তো। আচ্ছা, এটা গেল, এগুলা নিয়ে কারো কোনো সমস্যা নাই। লিমিটিং বিক্রিয়ক টপিক গত ক্লাসে আলোচনা করছে, আজকের এই বেসিকে কথা বলবো না, আমরা হচ্ছে এই লিমিটিং বিক্রিয়কের ম্যাথটা করছিলাম, তাই না? তো আমি একটু লিমিটিং বিক্রিয়ক থেকে কি কি ধরনের প্রশ্ন হয় সেইগুলা নিয়ে কথা বলি। লিমিটিং বিক্রিয়ক থেকে প্রশ্ন হবে, একটু এক জায়গায় টাচ করবা, মানে নোট করবা, লিমিটিং বিক্রিয়ক অংশের প্রশ্নের ধরন, প্রশ্নের ধরন নাম্বার 1, কোনটা লিমিটিং বিক্রিয়ক, কোনটি লিমিটিং বিক্রিয়ক, এটা একটা প্রশ্ন আসবো। নাম্বার 2, কোনটি অবশিষ্ট থাকে, বা কি পরিমাণ অবশিষ্ট থাকে, পরিমাণে অবশিষ্ট থাকে,
অবশিষ্ট থাকে। এরকম একটা প্রশ্ন আসবো। 3 নাম্বার প্যাটার্ন, প্রশ্নের প্যাটার্ন, প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি? প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি? নাম্বার 4, বিক্রিয়াটি সম্পূর্ণরূপে ঘটবে কি? বিক্রিয়াটি সম্পূর্ণ রূপে ঘটবে কি? ঘটবে কি? ঘটবে কি? নাম্বার 5, কোন বিক্রিয়কটি নিঃশেষ হবে? কোন রিঅ্যাকট্যান্টটি নিঃশেষ হবে? নিঃশেষ হবে। নিঃশেষ বানান জানি কি? দন্তের 9 এরকম হবো, তাই না? তালিবার 6 বয়ব নাকি? নিঃশেষ হবে। আচ্ছা, এই 5 ধরনের প্রশ্ন আরো হইতে পারে। আমরা আপাতত 5 ধরনের প্রশ্ন নিলাম। টাইপ অফ প্রশ্ন লিমিটিং বিক্রিয়কের সলভ করার জন্য এই 5 ধরনের প্রশ্ন কাজ করব। মানে 5 ধরনের প্রশ্ন সলভ করতে লিমিটিং বিক্রিয়ক টপিক দ্বারা কাজ করব। আচ্ছা, পাঁচ নাম্বার লিখছে কোন রিঅ্যাকট্যান্ট মানে কোন বিক্রিয়কটি নিঃশেষ হবে? বিক্রিয়কটি, এটা হলো বিক্রিয়ক, বিক্রিয়ক নিঃশেষ হবে। আচ্ছা, কোনটি লিমিটিং বিক্রিয়ক? কোনটি অবশিষ্ট থাকে? কি পরিমাণে অবশিষ্ট থাকে? কোনটি অবশিষ্ট থাকে না? প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি? বিক্রিয়াটি সম্পূর্ণরূপে ঘটবে কি? কোন রিঅ্যাকট্যান্টটি নিঃশেষ হবে বা কোন বিক্রিয়কটি নিঃশেষ হবে? আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেবো? একটা কমন সেন্স দেই। রেডি তোমরা? লিমিটিং বিক্রিয়ক কি? গত ক্লাসে পুরো বেসিক আলোচনা করছি যে তোমরা বিক্রিয়া করার পরে দেখবা কোনটা অবশিষ্ট থাকে না। কারণ লিমিটিং বিক্রিয়কের লিমিটিং শব্দটা আসছে কোথা থেকে বলো তো? লিমিট থেকে। কোথা থেকে? লিমিট থেকে। যেমন লিমিটের কন্টিনিউয়াস ফর্ম হলো লিমিটিং, আর হলো থার্ড ফর্ম হচ্ছে লিমিটেড। তার মানে হলো যেটা শেষ হয়ে যাবে, যেটা লিমিটেশন আছে, তার মানে যে পদার্থ বিক্রিয়া করার মাঝখানে যেটা শেষ হয়ে যাবে সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে অঙ্ক করে এটা দেখান লাগবে। আর এখানে বলছে কোনটা অবশিষ্ট থাকে, কোনটা অবশিষ্ট থাকে না। তাহলে এটাও তো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করবা, করার পর ওই যে কালকে দেখাইছি একভাবে করা যায়, কোনটা কতটুকু অবশিষ্ট থাকে কোনটা থাকে না, ম্যাথ করে দেখাইছি না, ওইটা করলা। আর এটা হলো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। আচ্ছা, এরকম ম্যাথ দুই ভাবে করে। আচ্ছা, খেয়াল করবা লিমিটিং বিক্রিয়কের টপিক কি কিভাবে করে? বিক্রিয়ক থেকে বিক্রিয়ক কিভাবে করে? বিক্রিয়ক থেকে বিক্রিয়ক। অর্থাৎ এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, একটু ইংরেজি শব্দের সাথে একটু পরিচয় হয়ে থাকা উচিত, যেহেতু ক্লাস 10-এ পড়ো, দুর্বল না হলে। রিঅ্যাকট্যান্ট টু রিঅ্যাকট্যান্ট টপিক দ্বারা করা যায়, আর একটা হলো প্রোডাক্ট টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু রিঅ্যাকট্যান্ট টপিক দ্বারা করা যায়। যদি বেশি অসুবিধা হয় বাংলায় আমরা মনে রাখবো যে হচ্ছে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারাও এটা করা যায়, আবার হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক টপিক দ্বারাও করা যায়। উল্টা করছে কিন্তু, এটা 3 নাম্বার টপিক। এটা হলো 1 নাম্বার টপিক, আমার শীটের সিরিয়াল অনুযায়ী এটা হলো 3 নাম্বার টপিক। মানে হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা। যদি এরকম আসে তুমি আগে কি করবা? ওই যে বিক্রিয়া করবা, করার পরে তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা, করার পরে তুমি বলবা যে হচ্ছে এখানে এই পদার্থটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এই বিক্রিয়াটা এই পদার্থটার জন্য বিক্রিয়াটা থেমে গেছে, বিক্রিয়াটা থেমে গেছে যার জন্য হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় নাই। এটা একটা। আর একটা হচ্ছে প্রোডাক্ট টু রিঅ্যাকট্যান্ট, মানে উৎপাদ থেকে বিক্রিয়ক। এটা এখনো করাই নাই, এটা আমি যখন করাই তখন আমি দেখাবো। আচ্ছা, গেল। তারপর বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ঘটবে কিনা। ওকে, এই ক্ষেত্রেও হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে যে বিক্রিয়াটা সম্পূর্ণরূপে ঘটবে কিনা, তাহলে তুমি ম্যাথ মানে লিমিটিং বিক্রিয়কের যে প্রসেসটা আছে না, সেই প্রসেসে ম্যাথটা করবা, করার পরে লাস্টে বলবা যে এখানে তো অমুক একটা পদার্থ হচ্ছে হলো কমে গেছে, মানে শেষ হয়ে গেছে, যার জন্য বিক্রিয়াটা থেমে গেছে, সম্পূর্ণরূপে ঘটে নাই। আচ্ছা, তারপরে এখানে আসছে হলো কোন রিঅ্যাকট্যান্টটি নিঃশেষ হবে। আচ্ছা, এটা ওই যে একই কথা, এই যে এটার হলো অবশিষ্ট থাকবে না, এটার হলো একটা কি মানে আর একটা হলো সিনোনিম ওয়ার্ড। আচ্ছা, এইখানে এই যে প্রশ্ন আসছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি? এই যে এটা হলো 1 নং বিক্রিয়া। 1 নং বিক্রিয়া এখানে তৈরি করতে চাইছিল Na2CO3 প্রস্তুতির লক্ষ্যে
কত গ্রাম? 10.6 গ্রাম। প্রস্তুতির লক্ষ্যে তোমার হলো 6.3 গ্রাম নাইট্রোজেন অক্সাইড সোডিয়াম অক্সাইড নিছে, আর হচ্ছে 4.3 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করছে। করার পরে সে প্রশ্ন করছে যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে নাকি। তাহলে এই ক্ষেত্রে এটাও হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দিয়ে করা যাবে, কারণ দেখো দুটারই গ্রাম পরিমাণ দেওয়া আছে। মেবি এই যে এখানে একটা জি ওঠে না আর কি, ওটা শীটের মধ্যে দেওয়া আছে বাবুয়ে, তো এটা দিয়ে করা যাবে। আবার এই যে এখানে এটা আছে, এখানে কোন কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে, এটা কি আমরা করছিলাম? এই প্রশ্নটা আমরা একটু পরে করি, কারণ এই প্রশ্ন করতে হলে আমাকে এই যে এই টপিকের হেল্প নেওয়া লাগবে। এই যে এটা, এই যে টপিক, এই যে এটা বিক্রিয়ক থেকে উৎপাদ টপিক। তো আমরা হলে এই প্রশ্নটা একটু করি। এইটা দিনাজপুর 2020, এখানে প্রশ্ন আসছে হলো উদ্দীপকের দ্রবণে 0.6 মোল যোগ করলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলো তো দেখি, কালকে আমরা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করছিলাম, কয়টা পার্ট ছিল? 2 পার্ট অথবা 3 পার্ট। একটা পার্ট ছিল প্রথমে লেখা নিতাম হচ্ছে প্রদত্ত পদার্থের পরিমাণ, এটা হচ্ছে দিনাজপুর 2020 8, ধরো গ নাম্বার প্রশ্ন। আমরা প্রথমে লিখলাম কোন কোন পদার্থ আছে এখানে বলো। এখানে একটা পদার্থ হলো NaCO3 আর একটা হচ্ছে HCl। আচ্ছা, এই এই দুইটা পদার্থ আছে না? আচ্ছা, এইটা দিয়ে যদি করতে যাই বিক্রিয়ার সমতা সঠিকভাবে করা লাগবে। একটা খাতার মধ্যে একটু রুল লেখা নাও তো, এটা নাই। আর ইউএল রুল আমরা লিখবো হলো অ্যাসিড প্লাস ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট বিক্রিয়া করে তৈরি হবে হচ্ছে ওই ধাতুর লবণ, ওই ধাতুর লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা হলো ফর্মুলা অথবা রুল। এই যে এই রুলের জন্য তোমাদের আটকে রাখছি, এই রুলগুলা বাসায় করবো, আজকে হলো অনেকগুলা দেবো। আচ্ছা, তাহলে এই বিক্রিয়া করতে যে আমি দেখলাম যে আমাদের এই ফর্মুলাটা শেখা বাকি আছে, এর জন্য এটা একটু নিয়ে কাজ করে নিব। আচ্ছা, এখানে লিখছি অ্যাসিড প্লাস ধাতব, এখানে একটা ধাতব কার্বনেট না তো, এটা বাইকার্বনেট, তাহলে বাইকার্বনেট লেখো, একটু ঠিক করে নাও। এখানে লেখো ধাতব বাইকার্বনেট অথবা হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, রেডি তোমরা? প্রথমে এই টপিকটুকু আগে বুঝে নেই। এখানে প্রথমে লিখছি ধাতব, তার মানে একটা ধাতু নিলাম, আর এখানে লিখছি হাইড্রোজেন কার্বনেট, তার মানে হাইড্রোজেন কার্বনেট, হাইড্রোজেন কার্বনেট আমি লিখলাম। এখন এই হাইড্রোজেন কার্বনেটের আর একটা নাম আছে, সেটা হলো বাইকার্বনেট, বাইকার্বনেট, আবার বাবা কার্বনেট ধরো না, বাইকার্বনেট। আচ্ছা, বাইকার্বনেট শব্দটা কিভাবে আসে? যেমন আমরা হচ্ছে ওই যে মনে আছে কি এম হাই বাই সায়ানাই, বাইতে বাইকার্বনেট, বাই সালফেট, বাই সালফাইড, এগুলা ছিল। আসলে এগুলা আসে কিভাবে? যেমন এটা হলো কার্বনেট, বাচ্চারা খেয়াল করবা। আর এই পাশে লিখলাম SO4 2-, এটা হলো সালফেট, এটা কার্বনেট। তো এই যৌগমূলক গুলার মধ্যে একটা, এখানে এটার মিনিং বোঝায় হলো কার্বনেটের মধ্যে 2টা মাইনাস আছে, এটা বোঝায় হচ্ছে সালফেটের মধ্যে হচ্ছে 2টা মাইনাস আছে। যদি এখানে একটা হাইড্রোজেন প্রবেশ করে তাহলে মাইনাস একটা শেষ হয়ে যায়। ধরো একটা H প্লাস এখানে এসে ঢুকতে চাইতেছে, এই মাইনাস ও খেয়ে ফেলবে, তার মানে একটা H ঢোকা মানে একটা মাইনাস কমে যাওয়া, তখন এই যেটার উচ্চারণ হবে হাইড্রোজেন কার্বনেট, কারণ এটা কার্বনেট থেকে আসলো। আর একটা হাইড্রোজেন থাকলে ওটারে মানে সাইন্টিফিক রুল অনুযায়ী তার বাই উচ্চারণ করে, তাহলে এটুকুর নাম হচ্ছে বাই আর এটুকুর নাম কার্বনেট, বাই কার্বনেট। এখানে যদি হাইড্রোজেন দেই তাহলে এটা হবে বাই সালফেট অথবা বাই হাইড্রোজেন সালফেট, মন থাকবে? তো এখন এই জায়গায় যে জিনিসটা লিখছি সেটা হলো ধাতুর সাথে হাইড্রোজেন কার্বনেট যোগ করতেছি। তো ধাতুর সাথে যদি হাইড্রোজেন কার্বনেট যোগ করি, ধাতু যখন কারোর সাথে যুক্ত হয় তখন তার উচ্চারণ হয় ধাতব। ঠিক আছে? যেমন ধরো তুমি যে বাড়িতে বাস করো, নানার বাড়িতে, তো তুমি একসাথে কি বলবা? নানা বাড়ি। অনুরূপ ভাবে ধাতু যুক্ত হয়েছে তাহলে কি হবে? ধাতব। বোঝো নাই? ধাতু যুক্ত হলে ধাতব, আর ধাতু মুক্ত থাকলে ধাতুই। তো এখন এইখানে ধরো আমি নিলাম হলো সোডিয়াম আর একটা বাইকার্বনেট, যেমন HCO3-। এখন এই পুরাটুকুর যোজনী কত বলো তো? 1, আর সোডিয়ামের একার যোজনী হলো 1, তাহলে হলো এই 1 এখানে, এই 1 এখানে, ফলাফল Na ওকে Na, HCO3 ওকে HCO3।
এই যে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এটাও এক প্রকার লবণ। আচ্ছা, এখন আমি একটা চুজ করলাম, ম্যাগনেসিয়াম নিলাম আর এখানে বাইকার্বনেট লিখলাম। তাহলে এইটুকু পুরাটুকুর যোজনী হলো এখানে 1, ম্যাগনেসিয়ামের নিজস্ব যোজনী হলো 2। তাহলে এই যে এই 2 এখানে দিলাম, এই 1 এখানে আসতেছে হলো ম্যাগনেসিয়াম 2 ওকে ম্যাগনেসিয়াম, সরি ম্যাগনেসিয়াম ওকে ম্যাগনেসিয়াম, আর হলো এখানে হলো বাইকার্বনেট HCO3। এইবার তো আর ব্র্যাকেট বাদ যাবে না, কারণ 2 আছে, এটা একটা আয়নের মতো আচরণ করে। আমরা বলে আসছিলাম একগুচ্ছ পরমাণু একটা আয়নের মতো আচরণ করলে তারে যৌগমূলক বলা হয়। তাহলে পুরাটাই এখানে এক জনের মতো আচরণ করবে। দ্যাটস ওয়াই এই ব্র্যাকেট যদি উড়িয়ে দেই তাহলে 2 ওর কাছে সবার কাছে বন্টন হয়ে যাচ্ছে না, সেটা করা যাবে না। এটা হলো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। কিন্তু এইখানে ব্র্যাকেট রইলো না, কারণ এখানে যোজনী এক ভ্যানিশ হয়ে গেছে, এখানে যোজনী নাই, তাহলে তো আর ব্র্যাকেট রাখার দরকার নাই। যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, ধরো এখানে নিলাম অ্যালুমিনিয়াম আর হলো CO3 HCO3, এখানে হলো মাইনাস। তাহলে পুরাটুকুর যোজনী আমরা জানি 1, অ্যালুমিনিয়ামের নিজস্ব যোজনী 3। তাহলে এখানে 3 এখানে 1, তাহলে আসতেছে Al HCO3 ইনটু এখানে হলো তোমার 3। অ্যালুমিনিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অথবা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেট, অ্যালুমিনিয়াম হাইড্রোজেন কার্বনেট। মনে থাকবে? এটা হচ্ছে আমি আপাতত এরকম দিলাম, এটা লেখার সুযোগ দিলাম না, সময় বাঁচাইলাম, কারণ আমরা একটা প্রশ্ন সলভ করব। তোমরা হলো ভিডিও দেখা একটু এখানে পজ করে এটা লেখা নিবা বাসায়। আচ্ছা, এখন এইটার দ্বারা যেভাবে তৈরি হলো, তাহলে এখানে তৈরি হলো প্রত্যেকটা বাইকার্বনেট ধাতুর সাথে যুক্ত হয়ে যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করব ওইভাবেই তো ভেঙে যাবে নাকি, মানে এইভাবে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে, যেভাবে জোড়া লাগবে ওইভাবে। এটার উদাহরণ এইভাবে সহজ করে দেওয়া যায়। যেমন আমরা যখন বাসা থেকে বের হয়ে এই ইনস্টিটিউটে আসছি বা কোথাও যাই, ড্রেসগুলা যেখানে যেখানে বাটন থাকে ওইখানে বাটন লাগাইছে, এখন বাসায় যাওয়ার পর আবার খোলার দরকার, অন্য বাসার ড্রেস করব, তখন আমরা কি করি? বাটনগুলা টান দিয়ে খুলি, নাকি পুরাটাই প্রত্যেকটা পার্টটাই না টুইনা খুলে সিরা টিরা ডেল দিয়ে ফালিয়ে দিই? এরকম পার্ট যেখানে যেখানে জোড়া লাগাই সেইখান থেকেই টান দিয়ে খুলি, এরকম ঘটনা ঘটায় না? তাহলে এইখানে যদি আমি ধরো সোডিয়াম কার্বনেট, এখানে আসছে যে সোডিয়াম বাইকার্বনেট, তো সোডিয়াম বাইকার্বনেট যদি বিক্রিয়া করে, এটার প্রথম ভাঙার স্টাইল হলো Na প্লাস হবে আর এই হলো তোমার HCO3 মাইনাস হবে। বুঝতে পেরেছো? তাহলে আগে ভাঙা শিখতে হবে। এই সারা এদিকে ঘুমায়ও না। আচ্ছা দেখো, এদিকে তাকাও। হ্যাঁ, তো এখন এইখানে যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এই যে ও অ্যাসিডের সাথে, তো ও কিভাবে ভেঙে যায়? ওর ধর্মই হলো এইভাবে ভেঙে যাওয়া, HCOO। এখন এইখানে একটা মাইনাস আছে না? মাইনাসটা কার? হাইড্রোজেন না অক্সিজেনের? অক্সিজেনের, যে কোনো একটা অক্সিজেন আমি শেষেরটা দিয়ে রাখলাম। তো এটা ভেঙে শেষ মুহূর্তে যে অবস্থা হবো, এখান থেকে খেয়াল করো, এই যে এইটুকু এটার সাথে যুক্ত হয়ে তৈরি করবো হলো কার্বন ডাইঅক্সাইড, আর এই যে এই অংশ এটার সাথে যুক্ত হয়ে তৈরি করবো OH মাইনাস। অর্থাৎ বাইকার্বনেট যখনই, এই যে আমি এটা ভালো করে কানের মধ্যে প্রবেশ করে দেই, বাইকার্বনেট যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, বাইকার্বনেট যখনই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সে ভেঙে গিয়ে HCO মাইনাস হয়ে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি বুদবুদ আকারে বের হয়ে যাবে, আর এই অক্সিজেনটা OH এর সাথে যুক্ত হয়ে মাইনাস আকারে থাকবে। ও যাবে কার সাথে? ও যাবে এখানে একজন অ্যাসিড থাকবে, ধরে নিলাম HCl অ্যাসিড আছে, তো অ্যাসিড কিভাবে যেন ভাঙে, H প্লাস হবে আর হলো Cl কি হবে? মাইনাস হবে। তখন এই যে ও বলবো আসো এখানে যুক্ত হয়ে পানি তৈরি করি, এই যে এখানে একটা পানি তৈরি হলো, বুঝছো? তাইলে অ্যাসিডের যে মাইনাস, ঘুমাও কেন, অ্যাসিডের যে মাইনাস, এই মাইনাস অংশ এই যে ধাতুর প্লাস অংশরে ধরবে, ধরে এখানে মানে সোডিয়াম সামনে বসবে, ক্লোরিন পিছনে বসবে, এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ হইলো। তাহলে এখানে 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, একটা লবণ পাওয়া যায়, আর কিছু পানি পাওয়া যায়, আর কার্বন পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তো এটা হচ্ছে বাসায় কয়েকবার, আজকে অনেকগুলো আমি অ্যাসিড এবং বাইকার্বনেটের যৌগ দিয়ে দিতেছি, তোমরা সেইগুলা করবা, পারবা না? আচ্ছা, তো আমরা যদি এখন এরকম ভাবে ধরো আমরা একটা বড় অ্যাসিড এবং একটা মানে অনেক যোজনী বিশিষ্ট হাইড্রোজেন বিশিষ্ট একটা অ্যাসিড নেই, আর একটা ধরো হলো বাইকার্বনেট যৌগ নেই। ধরো আমি নিলাম, খেয়াল করবা, এখানে নিলাম H3PO4 অ্যাসিড নিলাম, আর হলো আমাদের সবার পরিচিত ম্যাগনেসিয়াম ধরো হলো বাইকার্বনেট নিলাম। পরীক্ষার মধ্যে ধরো এটা আসছে। এখন তাহলে কি করা লাগবে? এইখানেও একটা রুল আছে, রুলটার কথা বলতে আবার ভুলে গেলাম। এখানে দেখতে হবে অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন সংখ্যা, এটা নিয়ম। অ্যাসিড যখন কোনো লবণ অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন দিয়ে ক্ষারকে গুণ করতে হবে অথবা লবণকে গুণ করতে হবে। গত ক্লাসে আমরা হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া বা তার আগের ক্লাসে শিখে নিয়েছিলাম। তো
তো সেই হিসাবে এখানে নোটটা আমরা দিয়ে নেই। নোট হলো অ্যাসিড এর এইচ সংখ্যা দ্বারা এটা লিখে নাও। বাইকার্বনেট যৌগকে ধাতব বাইকার্বনেট যৌগকে গুণ করতে হবে। আচ্ছা, এটা একটা লাইন। আর একটা লাইন লিখবা হচ্ছে বাইকার্বনেট এটা লেখো ধাতব বাইকার্বনেট যৌগে ধাতুর ব্যবহৃত যোজনী দ্বারা অ্যাসিডকে গুণ করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, বাইকার্বনেট মাইনাস ভেঙে কার্বন ডাই অক্সাইড ও OH মাইনাস তৈরি করে। তাড়াতাড়ি লেখো, এটা একটু লেখো, না লিখলে হবে না। না শিখলে আমার তো আসলে লস হবে না, লস তোমাদের হবে। তো দেখো, এখন মুছে দেবো। আচ্ছা আচ্ছা, পুরাটাই মুছবো। আমি ভাবছি যে ওই যে কারো দরকারি। আচ্ছা দেখো, তাহলে এই বিক্রিয়াটা এখন করি। এগুলো আসলে মুখস্থ করে কোনোদিনও মন থাকবে না, তো যেভাবে করছি আর কি একটু খেয়াল করবা। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের দেখা যাইতেছে যোজনী হলো 2। ম্যাগনেসিয়ামের যোজনী যদি 2 হয় আর এখানে হাইড্রোজেন আছে 3টা, তো আমরা যে একটু আগে যে রুলটা পড়লাম, এই যে এখানে লেখা আছে যে অ্যাসিডের মধ্যে যতগুলো এইচ থাকবে, তো অ্যাসিডের মধ্যে এখানে এইচ আছে কয়টা? 3টা। এই জন্য এই 3 দ্বারা ওরে গুণ করলাম। ধাতব বাইকার্বনেট যৌগে ধাতুর ব্যবহৃত যোজনী, ভালো একটা কথা, ব্যবহৃত কথাটা আসছে কেন? যেমন আয়রনের যোজনী তো আসলে 2ও হয়, আবার হচ্ছে 3ও হয়। যদি এরকম থাকে, ধরো এপি HCO3, গল্প কইরো না, আবার লিখলাম এপি HCO3, তো এখানে আয়রন হচ্ছে 3 ব্যবহার করলো আর এখানে আয়রন 2 ব্যবহার করলো। ওর সাথে যদি কেউ আসে তাহলে 2 দ্বারা গুণ করা লাগবে, আর ওর সাথে ও যদি কারোর সাথে বিক্রিয়া যায় তাহলে 3 দ্বারা। এই জন্য এই শব্দটা সবসময় মাথায় রাখবা যে ব্যবহৃত যোজনী। আর যাদের ক্ষেত্রে ব্যবহৃত মানে সক্রিয় যোজনী অথবা অ্যাক্টিভ যোজনী, যে যোজনীটা ইউজড হয়। তাহলে দেখো এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2, অর যোজনী একটা, 2 ব্যবহার হয়েছে, তাহলে এই যে ওরে 2 দ্বারা গুণ করলাম। বুঝছি তো? তাহলে এই পার্টে আসলাম। এখন এখানে আমরা ডিরেক্ট করলাম, ওরে হচ্ছে 3 দ্বারা গুণ আর ওরে হলো 2 দ্বারা গুণ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফিয়ানুল্লাহ, আপনি দোয়া করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা এইখানে এটা নিলাম। এখন এইগুলা কিভাবে বিক্রিয়া করবো আমরা যেন কি শিখছিলাম, যেভাবে জোড়া লাগে ওইভাবে ভেঙে যায়। তো আমার এখানে 2টা অ্যাসিড আছে, আমি ধরো এখানে লিখলাম H3PO4 একটা লিখলাম, আর একটা H3PO4 লিখলাম। তো এটা ভাঙলে আমরা পাইতেছি 1 2 3, 3টা H প্লাস পাইলাম। আচ্ছা, আর এখানে পাইলাম হচ্ছে PO4 3-, এখানেও যদি ভাঙি H প্লাস। একটু ধৈর্য ধরো, দেখো আমি কিন্তু শর্টকাট পারি, কিন্তু আমি কিভাবে এটা মাথায় রাখছি সেটা বোঝানোর জন্য আমি এত অ্যানালাইজ করে লিখতেছি। লাস্টে কিন্তু একটা বিক্রিয়া করতে কিন্তু ধরো 15 সেকেন্ডও লাগবে না যদি তুমি বোঝো। তাহলে এটার এখন ভাঙো, এই জায়গায় MC
এখানে এটার তাহলে তিনটা MgHCO3 হলো একটা, আর একটা লিখলাম MgHCO3 লিখলাম ইন্টু 2 আর একটা লিখলাম হচ্ছে MgHCO3। আচ্ছা, তাহলে এটারে ভাঙলে আমরা এখানে পাইতেছি Mg2 প্লাস একটাই, তাই না? আর এখানে পেলাম HCO3 মাইনাস, এটারে ভাঙলে আমরা পাইতেছি Mg2 প্লাস, আর এখানে পাইতেছি HCO3 মাইনাস, Mg2 প্লাস HCO3 মাইনাস। একটু আগে জানো আমরা কি শিখে আসছিলাম? পিছনে গল্প করো কেন, সমস্যা কি তোমার? আচ্ছা, তাহলে দেখো এইখানে আমরা এটারে যদি ভাঙলে এখানে পাবো HO মাইনাস আর হলো CO2 কার্বন ডাই অক্সাইড, এরকম দেখতে পাই না আমরা? আচ্ছা, এটা কিন্তু উল্টা লেখা হয়েছে, খেয়াল করবা, এই যে এটা কিন্তু উল্টা হয়েছে, আমরা এটা লিখবো OH মাইনাস লিখবো। হ্যাঁ, বসেন আপা, নেন। আচ্ছা, তাহলে এটারে যদি আমরা ভাঙি, এখান থেকেও আমরা পাবো OH মাইনাস আর পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটারে ভাঙলে আমরা পাবো হচ্ছে OH মাইনাস আর হলো কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড কয়টা পাইতেছে এখানে বলো? মানে এই যে এখানে একটা লাইন লেখা আছে, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, যে প্রতি কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং OH মাইনাস তৈরি করে। কয়টা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে? একটা। কয়টা তৈরি করবে? একটা। এটা মাথায় রাখো। তার মানে ইজিলি আমরা ক্যাচ করব, যেহেতু এখানে 3 দ্বিগুণ, এখানে কয়টা বাইকার্বনেট আছে, মানে ভালো করে গুনো, দেখো দুইটা করে না, তাহলে এই যে এখানে একটা বাত আছে, আমরা এই যে এখানে একটা লিখি নাই, ধরো এইখানে একটারে কপি করে নিয়ে যাই, ধরো এইখানে ওর একটা আছে, ওর নিজের একটা, আর ধরো এই যে ওর একটা। আচ্ছা, তাহলে আমরা এইখানে যেটা পাইলাম, এটা ভাঙলে আমরা পাবো OH মাইনাস CO2, এটা ভাঙলে আমরা পাবো OH মাইনাস CO2, এটা ভাঙলেও আমরা পাবো হলো OH মাইনাস আর হলো CO2। এখন বলো কার্বন ডাই অক্সাইড কয়টা আছে এই জায়গায়? 1 2 3 4 5 6, এই যে 6 মোল কার্বন ডাই অক্সাইড। এইগুলা আছে সৃজনশীল বোর্ড প্রশ্নের মধ্যে, এই বিক্রিয়া আছে, যার জন্যই আমি শিখাইলাম। গেল এখন এইখানে H প্লাস কয়টা আছে গোনো? 1 2 3 4 5 6, এই যে OH কয়টা আছে? 1 2 3 4 5 6, তার মানে 6 মোল পানি। ঠিক আছে, এখন লবণ, ওই ধাতুর লবণ, ধাতু কি এখানে ম্যাগনেসিয়াম, পরখ করার জন্য একটা ম্যাগনেসিয়াম রে এখানে না দাঁড় করাইলাম Mg2 প্লাস রে, আর এইখান থেকে এই যে অ্যাসিডের এইখান থেকে একটা PO4 নিয়ে এসে দাঁড় করাইলাম, 3 4 দাঁড় করাইলাম। তাহলে এটার যোজনী হলো 3, এটার যোজনী 2, তার মানে ওরে 3 দিবা আর ওরে কত দিবা? 2 দিবা। চার্জ গুলা কিন্তু ভ্যানিশ হয়ে যায়, কারণ এটার যতগুলা মাইনাস আছে এটার ততগুলা, এই যে গুণ করলে দেখবা যে 3 গুণ 6টা মাইনাস, আর এই যে 3 দ্বারা গুণ করলে 6টা প্লাস হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইতেছি Mg3, ওকে Mg3 আর হলো তোমার PO4 ইনটু হইলো তোমার হলো 2। তার মানে বোঝা গেল যে এই বিক্রিয়ার মধ্যে লবণটা হবে, কোথায় জানো? এই যে এখানে লবণটা হবে হলো, আচ্ছা Mg3 এই হলো তোমার PO4 ইনটু 2, আর হলো 6 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে আর 6 মোল পানি তৈরি হবে। এই যে এইভাবে বিক্রিয়াটা করা লাগে, বুঝছো? গেল। এখন বিক্রিয়া যখন হবে তখনই আমার ওই অঙ্কটা আমি করতে পারবো, তার আগে আমি করতে পারবো না। আচ্ছা, এটা গেল। হয়েছে না? আচ্ছা, বাসায় একটু ভিডিও পজ করে দেখো, হ্যাঁ, মানে ওই যে আমার টাইম অনেক চলে গেছে। তো আসলে এখন এই প্রশ্ন যখন সলভ করবো তখন তার এগুলা ভাবার টাইম নাই। প্রশ্ন সলভ করার ক্ষেত্রে প্রথমে বিক্রিয়াটা সমতা সহ লিখি, আর বিক্রিয়া লেখার আগে দেখি কোন কোন পদার্থের কথা বলছে। এন এর কথা বলছে, আমি লিখলাম উদ্দীপক হতে পাই, তুমি যে মানে ইন্ট্রো দেওয়া শুরু করবা সেটাই করবা, মানে শুভেচ্ছা আলোচনা তোমার নিজের ওপর ছেড়ে দিলাম, কিন্তু প্রশ্নটা কিভাবে অ্যান্সার করবা ওই পদার্থগুলো আগে লিখবা। তো ধরো আমি লিখলাম NaHCO3 এর প্রদত্ত পরিমাণ, আচ্ছা আছে হলো এখানে 24.5 গ্রাম। আচ্ছা, 24.5 গ্রাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে 5 গ্রাম দিয়ে দিলাম। কোথায়? ও আচ্ছা, এখানে হবে 22, 2টা বাদ দিয়ে দিলাম হলো 22 গ্রাম দিলাম। মজার জিনিস, এইটা দেখো গ্রাম এককে আছে, কিন্তু এটা হলো মোল এককে আছে। মনে আছে গত ক্লাসে বলছিলাম যে স্টয়কিওমেট্রির ম্যাথ গ্রাম এবং মোল উভয় এককে, মনে আছে? এটা পিছনে ব্যাক করা লাগবে, স্লাইডে যদি ব্যাক করতে বলো তাহলে আমরা এই যে একটু দেখে নেই।
এই যে এখানে এই লাইনটা লেখা আছে, এই যে স্টকিওমেট্রির ম্যাথ মোল একক এবং গ্রাম গ্রাম উভয় এককেই করা যায়, আবার দুইটা মিক্সড করেও করা যায়। তার চাক্ষুষ প্রমাণ হলো যেমন ধরো এই প্রশ্নটা, এখানে দুইটা এককেই দেয়া রাখছে, এইটাই তো মনে হয়। আচ্ছা এটা না, হ্যাঁ এটাই, তাহলে দুইটাই দেয়া রাখছে। আচ্ছা তাহলে দুইটা আলাদা আলাদা ইউনিটে কিন্তু করা যাবে না, দুইটা এক ইউনিট আনা লাগবে। এখন নয় দুইটাই মোলে নেওয়া লাগবে, না হলে দুইটাই গ্রামে নেওয়া লাগবে। এই পর্যন্ত আমরা আসলে গ্রাম এককেই করছি, তো আমি ওইটার এখন গ্রামে নিতে চাই। তো এই পদার্থটার নাম এই জায়গায় লিখলাম। HCl এর ক্ষেত্রে, HCl এর ক্ষেত্রে আমি এই জায়গায় লিখলাম হচ্ছে মোল যেহেতু আছে, তাহলে মোল সংখ্যার সূত্র হলো N = W / আণবিক ভর, মোলার ভর। মনে আছে এটা? এটা নিয়ে আসলাম কেন? আমার তো সূত্র ছিল তিনটা, N = N / 6.023 × 10⁻23, আর হচ্ছে N = V / 22.4 লিটার। মনে আছে এগুলা? আচ্ছা আমি এই দুইটা নিলাম না, এই জন্য ওইখানে দেখতেছি একটা পদার্থ গ্রামে আছে, আমি ওরে গ্রামে নিয়ে যেতে চাই, তাহলে এইটা হলো গ্রাম ভরের সূত্র তার জন্য। আর এটা হচ্ছে আয়তনের সূত্র, আর এটা কার, সরি এটা এন, কিন্তু এটা হলো সংখ্যা, অনুর সংখ্যার সূত্র, আর এটা কার, আয়তনের সূত্র। তার জন্য আমি ব্রেনকে ইউজ করে এটার মধ্যে ঢুকলাম, এই সূত্রের মধ্যে। তাহলে হেয়ার দেয়া আমি হলো ডব্লিউ এর মান বের করব, ডব্লিউ এর মান প্রশ্নবোধক চিহ্ন, এন এর মান প্রশ্নে দেওয়া আছে 0.6 MOLE, আর আণবিক ভর বা মোলার ভর হচ্ছে এখানে HCl এর আভর, আমরা এখানে পাবো হলো হাইড্রোজেন 1 প্লাস ক্লোরিন হলো 35.5, এখানে অবশ্যই গ্রাম পার মোল হবে, তাই না? না হলে কিন্তু ম্যাথ হবে না। তাহলে 36.5 গ্রাম পার মোল। আচ্ছা আমরা দিয়ে দিলাম। তাহলে বা আমরা এখানে বের করবো হলো ডব্লিউ এর মান, ডব্লিউ = N × M, এন এর মান কত 0.6, এই হলো মোল MOLE, আর এম এর মান হচ্ছে হলো 36.5, উপরে হলো গ্রাম, এই নিচে হলো মোল। এই যে মোল মোল ভ্যানিশ, এই দুইটা গুণ করলে কত হয়? হ্যাঁ 21.9 গ্রাম। তোমরা পরীক্ষায় যে এককগুলা না লিখলেও চলবো, ডিরেক্ট এটা লিখবা, কিন্তু ওইখানে লিখবা। আচ্ছা কাজ করে দিই। আচ্ছা মানে বড় হয়ে যেতেছে ম্যাথ। তাহলে আমরা হচ্ছে এটার মান কত জানা ছিল 0.6 ইন্টু, আর এটার বড় হলো 36.5, ডিরেক্ট গ্রাম অ্যান্সার আসবে। আচ্ছা তাহলে দেখো এই যে এটা গ্রাম পরিমাণে পাওয়া আছে, এটা মোলে এককে দেওয়া ছিল, আমি গ্রামে কনভার্ট করে নিছি। ওকে, তাহলে অতএব আমি একটু লিখে নেই, অতএব HCl এর প্রদত্ত পরিমাণ, প্রদত্ত শব্দটা ইউজ করি কেন? মানে প্রশ্নে দেওয়া আছে অথবা ল্যাবে আমারে দিয়ে দিচ্ছে, তার জন্য। তাহলে আমরা পাইলাম হচ্ছে 21.9 গ্রাম। ওকে, এখন আমরা যাব হলে লিমিটিং বিক্রিয়কের হিসাবে। তো লিমিটিং বিক্রিয়কের হিসাবে গেলে জানো কি করতে হয়? আগে বিক্রিয়াটা কি দিয়ে যেন করা লাগে, বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দেয়। তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক টপিক দ্বারা ম্যাথ করতে হলে অবশ্যই এখানে কি করা লাগবে? সমতা করে নেওয়া লাগবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে NaHCO3 ও HCl নিম্নরূপ বিক্রিয়া দেয়, এটা লিখলাম। আচ্ছা তাহলে আমি লিখলাম NaHCO3 প্লাস HCl। আচ্ছা তাহলে একটু আগে যা শিখছিলাম, এখানে ধাতুর যোজনী 1 আর 1 দ্বারা গুণ করলাম, এখানে অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা 1 আর 1 দ্বারা গুণ করলাম। তাহলে আমি যেটা পাইলাম, মানে কিছু করা লাগলো না, এক ভ্যানিশ। তাহলে আমি যেটা পাইতেছি, এই সোডিয়াম হলো ক্লোরিনের সাথে যায় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হইলো, আর এই বাইকার্বনেট ভাঙে জানি কি কি তৈরি করব? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি দিয়ে দিলাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আর হলো এই হাইড্রোজেন এখানকার ওএইচ এর সাথে একটা পানি তৈরি করব। এখন এইখানে দেখো সব এক এক আসছে, কিন্তু এই জায়গায় আরেকটা সৃজনশীল আমি যখন দেখবো, এখানে আয়রনও থাকতে পারে। আয়রন থাকলে কি সব এক এক আসবে? আসবে না, তখন কিন্তু হিসাব করে মিলিয়ে আনা লাগবে। তো এখন আমার লাগবে এইটা, আর লাগবে হলো এইটা। তাহলে এটার ভর কত দেখো তো কত হয়? এটা হলো 23 প্লাস হাইড্রোজেন হলো 1, কার্বন হলো 12, অক্সিজেন 16, তার সাথে 3, 84। আর এখানে এটা হচ্ছে তোমার হলো 1 প্লাস 35.5 ইজ ইকুয়াল টু 36.5। ব্যাস হয়ে গেল এখন। আচ্ছা তাহলে আমরা এখন লিখবো, এই পার্টে আসলাম।
এখন লিখবো নাও, হ্যাঁ ঠিক আছে এখানে। আচ্ছা আমরা লিখবো 84 গ্রাম NaHCO3 এর সাথে HCl বিক্রিয়া করে হলো 36.5 গ্রাম। অতএব 1 গ্রামের সাথে বিক্রিয়া করবে হচ্ছে NaHCO3। এটা কিন্তু অনেক বইয়ে আবার বা অনেক স্টুডেন্ট উল্টা করে লেখে, যেমন এই পদার্থটুকু আগে লেখে, যে লেখে হচ্ছে 84 গ্রাম NaHC এর সাথে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে, এরকম উল্টা পাল্টা হলে সমস্যা নাই। তাহলে HCl বিক্রিয়া করে হচ্ছে 36.5, নিচে হলো 84 গ্রাম। অতএব এখন NaHCO3 কতটুকু আছে, ওই যে দেখো 24.5 গ্রাম, আমি দিলাম হলো 24.5 গ্রাম NaHCO3। HCl বিক্রিয়া করবে হচ্ছে 36.5 ইন্টু 24.5 নিচে হইলো তোমার হলো 84 গ্রাম। কত আসে রেজাল্ট? হ্যাঁ 10.64 অথবা 5 গ্রাম। আচ্ছা ধরো এখন লাস্ট পরিমাণ কোনটা? হ্যাঁ কোথায়? এখানে কিন্তু 24.5। 24 দিয়ে করছো না 22 দিয়ে করছো? আচ্ছা গুড। তাহলে দেখো NaCl 24.5 গ্রামের সাথে, সরি NaHCO3 24.5 গ্রামের সাথে HCl বিক্রিয়া করে 10.64 গ্রাম বা 65 গ্রাম। এখন আসো মিলাই, NaHCO3 24 গ্রাম মিলছে, কিন্তু এইখানে দেখো HCl আছে কত গ্রাম? 21.9 গ্রাম। তার মানে হচ্ছে 21.9 গ্রাম থেকে মাত্র 10.64 গ্রাম খরচ হয়েছে। এটা খরচ হইতে হইতে এটা একবারে শেষ হয়ে গেছে গা। ঠিক আছে, তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক হলো NaHCO3। বুঝতে পেরেছো? এইভাবে করা লাগবে এটা। তাহলে এটা উঠে নাও। আচ্ছা এটা কিন্তু আমি ফুলটা করলাম এই জন্য, এই যে এখানে এক্সট্রা ম্যাথ আসছে আগেকার ম্যাথ, এই যে এটুকু কিন্তু এক্সট্রা ম্যাথ আসলো, যখন দেওয়া থাকবে না তখন তোমার নিজের ইচ্ছা মতো একটা সূত্র দিয়ে করা লাগবে। এটা এইভাবে করলেও হবে। আবার আর একটা সিস্টেম দেখো, এই যে কিন্তু আমি বিস্তারিত করছি, তুমি যদি একদম শর্ট করে করো তাও হবো। তুমি যদি লেখো যে এক মোলের মোল সংখ্যা দিয়ে যদি বলো, এইভাবে যদি করো, ধরো 1 মোল, 1 মোল কি এটা, এটা কার কথা বলেছে? HCl, 1 মোল HCl। HCl এটা খেয়াল করো, আগে দেখে নাও HCl এর আভর, এখানে লিখলাম আভর কত? 36.5 গ্রাম, 36.5 গ্রাম এনে লিখলাম। অতএব কয় মোলের কথা বলছে এই জায়গায়? 0.6 মোল। এন্ড 0.6 মোল ওই পাশে যে কি হবে, গুণ হবে নাকি ভাগ হবে? গুণ হবে কিন্তু, কারণ একের চেয়ে ছোট। তো ঐকিক নিয়মে আমরা না যাইয়া, আমরা যে মডার্ন যে একটা থিওরি আছে সেই থিওরিটা বললাম, উড়ে নাও। কি বুঝে নেই? আচ্ছা ওটাই তো ধরছিলাম। তুমি দাঁড়াও, তুমি তুলতেছো না কেন? তুলছো? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি কি আসলে বুঝছো এটা? তুমি সম্পূর্ণ ক্লাস গল্প করছো, আমার কোশ্চেনের উত্তরে তুমি বুঝছো নাকি? ভয়াবহ অ্যান্সার দিলা।
HCl এর মান যদি যেটা সেটা এই তাহলে কোনটা? আচ্ছা, অঙ্ক করার পরে ধরো এখানে আছে 19.9 গ্রাম, তো এখানে যদি আমরা লিখতাম হলো 50 গ্রাম লিখতাম, তাহলে আমাদের ম্যাথ এখানে অঙ্ক করার পর দেখলাম 50 গ্রাম আসছে। ভাষাটা যেন কেমন হইতো? ভাষাটা হইতো যে 24.5 গ্রাম NaHCO3 এর সাথে HCl বিক্রিয়া করতে হলে দরকার হয় 50 গ্রাম, কিন্তু পাত্রের মধ্যে রয়েছে মাত্র 21.9 গ্রাম। সুতরাং এখানে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া, তাই না? তখন লিমিটিং বিক্রিয়ক কোনটা হয়তো? HCl হইতো। এটার ক্ষেত্রে কিন্তু আর একটা পার্ট আছে, লাস্টের পার্টের কথা মনে আছে? এই যে আমরা এরকম করে করছিলাম, যেমন ধরো NaHCO3 এর অবশিষ্ট পরিমাণ এই শোনো বাচ্চারা একটু খেয়াল করবা, এটা ছিল NaHCO3 এর স্টার্টিং পয়েন্ট। এই দেখো স্টার্টিং পয়েন্ট, মানে মনে রাখার কৌশল আছে, ভাব ধরে বসে থাকে তো লাভ নাই। আচ্ছা দেখো, আর এই পদার্থের এটা বিক্রিয়া শুরু হয়েছিল এটা দেয় স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট বোঝো আগে, মানে বিক্রিয়া শুরুর সময় পাত্রের মধ্যে এতটুকু ঢালছিলাম, এইটা এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছিলাম, আর এটা স্টার্টিং পয়েন্ট ঢেলে দিয়েছিলাম এতটুকু। এন্ডিং পয়েন্ট হলো এটা, এই যে হলো এন্ডিং পয়েন্ট, ম্যাথের এন্ডিং পয়েন্ট অফ NaCO3, এন্ডিং পয়েন্ট অফ দ্য HCl, এন্ডিং। এখন দেখো বেঁচে আছে কি আছে না সেটা বের করার জন্য কি করতে হবে? স্টার্টিং পয়েন্ট মাইনাস এন্ডিং পয়েন্ট। কথা বুঝাইতে পারছি? তার মানে বোঝা যাইতেছে এইটা মাইনাস এইটার এন্ডিং, তাহলে অন্য একটা কালার নেই। ধরো এইটার এন্ডিং পয়েন্ট হলো এইটা, আর এইটার এন্ডিং পয়েন্ট হচ্ছে এই যে এইটার এন্ডিং পয়েন্ট হলো এইটা। তাহলে আমি এখানে লিখলাম NaHCO3 এর অবশিষ্ট পরিমাণ, স্টার্টিং পয়েন্ট মাইনাস এন্ডিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্টে ছিল 24.5, লিখলাম 24.5 মাইনাস 24.5 ইজ ইকুয়াল টু 0 গ্রাম। ওকে, আর এটার এন্ডিং পয়েন্ট হচ্ছে HCl, তাহলে লিখলাম HCl এর অবশিষ্ট পরিমাণ ইকুয়ালস টু এই যে স্টার্টিং পয়েন্ট মাইনাস এন্ডিং পয়েন্ট। তাহলে পাত্রের মধ্যে স্টার্টিং এ দিছিলাম হলো 21.9 গ্রাম, দিলাম হলো 21.9 গ্রাম, মাইনাস পাত্রের মধ্যে বিক্রিয়া অংশগ্রহণ 10.64 গ্রাম। তার মানে এখানে কিছুটা অবশিষ্ট আছে। হয়েছে? অলরেডি 10 বাজে, এখন দ্রুত কিছু সলভ করাবো। এটা হচ্ছে বাসায় যাই স্কিপ করবা। আচ্ছা, এই যে এখানে একটা প্রশ্ন আসছে, এই জায়গায় প্রশ্ন আসছে হলো রাজশাহী বোর্ড 2022 দ্রাবক দ্বয় একত্রিত করলে কোনটা লিমিটিং বিক্রিয়ক। বাসায় এইভাবে সলভ করবা। এটা কিসের মান একটু বলতে পারো কেউ? ডব্লিউ। এটা কিসের মান বলতে পারো? ডব্লিউ। কারণ হচ্ছে গ্রাম ভর হচ্ছে আমরা সূত্র শিখছি N = W / আণবিক ভর। এইখানে ক্লাস 9 এর বা 10 এর স্টুডেন্টদের যে সমস্যাটা দাঁড়ায় ফিজিক্সে, এটা দ্বারা ওজন বোঝায়, তাই না? এখানে এসে এটারে ভর বুঝাইলে মানে তাদের কাছে ওড লাগে। আসলে এটা রসায়ন ওইভাবে নেওয়া হয়েছে, এই জন্য এখানে নাম ব্যবহার করা, এটার বলে গ্রাম ভর। এটার নাম কি বলে? গ্রাম ভর। মাথায় রাখবা, গ্রাম এককে ভর, সংক্ষেপে গ্রাম ভর বলে। কিন্তু ইন্টারে গেলেই কোনো রাইটার দেখবা যে এটারে সে স্মল এম দিয়ে প্রকাশ করছে, এখানে সে এটার নাম রাখছিল গ্রাম ভর, আর এটার নাম রাখছে মোলার ভর অথবা আণবিক ভর, গ্রাম পার মোলে। আসো এই প্রশ্নের মধ্যে তাহলে তাহলে এটা যেটা বলতেছে এটার মধ্যে তো আর মোল সংখ্যার ভেজাল টেজাল নেই, আছে কি? নাই। সুতরাং করে ফেলবো ডিরেক্ট। এই প্রশ্নে যদি যাই এ এবং বি পাত্র মিশ্রিত করলে কোনটা লিমিটিং হবে খুঁজে, এখানেও দেখো গ্রাম দেওয়া আছে, এখানেও গ্রাম দেওয়া আছে, তাহলে একটু আগে যেভাবে করছি ওইভাবে তুমি করবা। তারপরে আসে হলো এইটা, যেমন 10 গ্রাম ম্যাগনেসিয়ামকে 5 গ্রাম অক্সিজেনের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হলো। শেখার কি শেষ আছে? শেষ নাই। যেমন এইখানে আসলে উত্তপ্ত করা মানে হলো এটাকে পুরানো, যেটা হলো 7 অধ্যায়ে একটা পড়া আছে, সেটার নাম হলো তোমার হলো দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। এখন দহন আসলে 2 প্রকার হয়, এগুলা হলো সাথে যা পড়তে হবে। একটা হলো যৌগিক পদার্থের ক্ষেত্রে দহন হয়, আর একটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষেত্রে দহন হবে। মৌলিক যৌগিক পদার্থের ক্ষেত্রে দহন হলে একাধিক গ্যাস হয়, এগুলা 7 অধ্যায় খুব ভালো করে বর্ণবো। আর এখানে একটা গ্যাস হবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার, যেমন ধরো আমি লিখলাম হচ্ছে NaCl না, যেমন ধরো হচ্ছে আমি নিলাম XYZ, এটা এখন আগুনে পোড়া দেব, পোড়া দিলে অক্সিজেন ওর সাথে যাবে, অক্সিজেন ওর সাথে যাবে, অক্সিজেন ওর সাথে যাবে, তাহলে X অক্সাইড হবে, Y অক্সাইড হবে, Z অক্সাইড হবে, এরকম হবে। আর যদি শুধু X আগুন দিয়ে পোড়া দেই তাহলে হচ্ছে এখানে শুধু X অক্সাইড হবে। এখানে শুধু ম্যাগনেসিয়ামের কথা যেহেতু বলতেছে, ম্যাগনেসিয়াম আর কেউ আছে এখানে? নাই। তার মানে ম্যাগনেসিয়ামকে এখানে ছেড়ে দিলাম, আর দিতে বলতেছে কাকে? অক্সিজেনকে, দিয়ে দিলাম অক্সিজেন। ওই যে আগের মতোই রুল, এখানে যে ডান পাশে পদতলে 2 দিয়ে লাগবো কারণ গ্যাস। এখন হচ্ছে ওর যোজনী হলো 2, ও সিঙ্গেল কারণ হচ্ছে ও সলিড,
আর হলো মানে দ্বিপরমাণু ডাইঅ্যাটমস, বিজ্ঞানীর রাদারফোর্ড অ্যাভোগাড্রো বলছে। তাহলে 2টা অক্সিজেন, এখানে হচ্ছে 2 আর 2 যোগ করলে হয় হলো 4। তাহলে কাটলে এখানে থাকে 2, এ জায়গায় থাকে 1, তার মানে এখানে 2 দ্বারা গুণ করতে হবে আর ওরা 1 দ্বারা গুণ করতে হবে। এখন MgO ওর যোজনী 2, ওর যোজনী 2, 2 2 কাটলে থাকে 1 1, তাহলে এই 1 এখানে, এই 1 এখানে দেওয়ার দরকার আছে না? সম্পূর্ণ প্রোডাক্টকে এখন 2 দ্বারা গুণ করতে হবে অ্যাটমস মিলানোর জন্য। তাহলে 2mg, ওকে 2mg প্লাস অক্সিজেন 2 গ্যাস ইজ ইকুয়াল টু 2mgO। এই যে এই বিক্রিয়া দেয়া ম্যাথটা করবা। আচ্ছা, এটা গেল লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করবা। আচ্ছা, এবার আসে এই পাত্রে, এই যে একটা পেয়ে গেছি, আয়রনেরটা পাইছে, যশোর বোর্ড 2017 সাল। এখানে প্রশ্ন আছে এ এবং বি পাত্রের দ্রবণকে মিক্সড করলে কোনটা লিমিটিং হবে। এখন এখানে ফাইন, এখানে দেখো তো কোনো গ্রাম ট্রাম আছে নাকি? নাই। তাহলে ফার্স্ট অফ অল, হ্যাঁ হ্যাঁ সেইটাই। আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি সবাই একসাথে। এন গুণন এম, তুমি ডিরেক্ট এই যে এখান থেকে ম্যাথ করবা। তাহলে এন এর মান কোনটা? দেখো এখানে এটা করলে হবেই না, কারণ এখানে মোলের কথা বলে না, এটা হলো মোলারিটির মান দেওয়া আছে। তাহলে এটা করতে হবে কোনটা দেয়া? এটা করতে হবে এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি ইন্টু 1000, কারণ হলো এই যে মিলিলিটার এককে দেওয়া আছে। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, এটা দিয়ে করবা। এই যে এটা হলো এস এর মান ঢুকিয়ে দিবা, এটার আণবিক ভরটা এখানে বের করে দিবা, আয়তনটা এখানে দিবা, দিলে একটা রেজাল্ট আসবো। এটা হলো ডব্লিউ এর মান, আর এটা তো ডব্লিউ আছে না? তাহলে এবার সেই যে এটা করবা। আচ্ছা গেল। এইবার আসে এই যে এই টপিক, এটারে বলে বিক্রিয়ক থেকে উৎপাদ। এই যে যেমন ও একটা কোশ্চেন করলো যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় কেন, তার মানে উৎপাদ নেওয়া প্রশ্ন হলে উৎপাদ রিলেটেড কোনো একটা কিছু করা লাগবে। এটাই হলো একটা বিক্রিয়ক থেকে উৎপাদ। আমি একটা অঙ্ক করে ছুটিতে দেবো। আর লিমিটিং বিক্রিয়কের যেগুলা দেখলা ওইগুলা বাসায় যা করবা। এই যে বাসায় যা অনেকগুলা, যেহেতু ঈদের বন্ধ পাইতেছো, যেমন এই যেরকম টাইপের অনেকগুলো আছে। এই যে আরেকটা জিনিস, দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। আচ্ছা, ওই যে যেখানে লেখলা না লিমিটিং বিক্রিয়ক, ওইখানে যাও, ওই জায়গায় লিখে নাও দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ। প্রকৃতি জানা যায়, এরকম লিখে নাও। দ্রবণের প্রকৃতি জানা যায়, দ্রবণের প্রকৃতি জানা যায়, দ্রবণের প্রকৃতি জানা যায়। দ্রবণের প্রকৃতি জানা যায়, হইছে রেডি? হ্যাঁ, বোর্ডে তাকাও। আচ্ছা, দ্রবণের প্রকৃতি জানবো কিভাবে? দেখো এটা মজার জিনিস। যেমন এটা হচ্ছে বাংলাদেশ, এটা লিখলাম বাংলাদেশ, ইন্ডিয়ার সাথে তুলনা করি, এটা লিখলাম ইন্ডিয়া। এই দুইজন যুদ্ধ লাগাইলো, আগে ধরো ইন্ডিয়ার সবাই মরে গেল, তাহলে পুরাটাই তখন কি হবো? পুরাটাই হচ্ছে বাংলাদেশ প্রকৃতির হবো। তার মানে কি বুঝলা? তার মানে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, একজনে কি হয়ে যাবো? শেষ হয়ে যাবো। যদি এটা দেখো, এটা এটা লবণ না, এটা অ্যাসিড, আর এটা হলো ক্ষার। এখন কথা হইলো অ্যাসিড যদি শেষ হয়ে যায় তাহলে দ্রবণের মালিক হবে কে? ক্ষার। আর ক্ষার যদি শেষ হয়ে যায় দ্রবণের মালিক হবে কে? মানে এই টপিকে তো আমরা যাবই, আমাদের জানতে হবে বেসিক। বুঝাইতে পারছি? তাহলে দ্রবণের প্রকৃতি বের করতে হলে কিসের হেল্প নেওয়া করা যাবে? লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক বের করে দেখবো যে কে শেষ হয়েছে। যে শেষ হয়েছে সে তো মারাই গেছে, সে শেষ নিঃশেষ হয়ে গেছে। আর পাত্রে কি আছে? অ্যাসিড আছে, তাহলে দ্রবণের প্রকৃতি অ্যাসিড। আবার যদি দেখি যে না অ্যাসিডের শেষ হয়ে গেছে গা, ক্ষার আছে, তাহলে বাকি ক্ষার যারা আছে তারা পুরাটাই রাজ্যটা দখল করে নেবে, অর্থাৎ দ্রবণটা তখন ক্ষারীয় লাগবে, মানে টেস্ট ক্ষারীয় হবে বা ধর্ম ক্ষারীয় হবে, এরকম। তো আমরা যেটা দেখতে চাই সেটা হলো এই যে এটা এখানে লেখা আছে হলো বিক্রিয়ক থেকে উৎপাদ বের করার কৌশল। কিভাবে উৎপাদ বের করবো? আচ্ছা, এই দেখো পয়েন্ট, বিক্রিয়ক থেকে উৎপাদ টপিক দ্বারা, এটা কয় নাম্বার টপিক? শীটের 2 নাম্বার। অঙ্ক করার সময় শুধুমাত্র উক্ত বিক্রিয়ক এবং উক্ত উৎপাদ নিয়ে কাজ করবা, আর বাকিটুকুর মধ্যে টাচ করবা না। ফর এক্সাম্পল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, আমি লিখলাম এবি তৈরি হয়। এখন প্রশ্নে যদি বলে 120 গ্রাম এক্স থেকে কি পরিমাণ এবি পাওয়া যাবে, তার মানে এক্স এর কথা বলছে আর এবির কথা বলছে, তাহলে এইটার জিনিসপাতি হিসাব করব আর এটার জিনিসপাতি হিসাব করবো, আর এটা না কোনো কাজ নাই। বুঝাইতে পারছি? এইটার লাইন দ্বারা এটা বুঝাইলাম। এখানে বলছে বিক্রিয়ক থেকে উৎপাদ টপিক দ্বারা উৎপাদের শতকরা পরিমাণ বের করা যায়। সবচেয়ে জটিল অঙ্ক হইলো এই অধ্যায়ের এই যে এইটা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আসে কম, কিন্তু ধরো ক্যাডেট কলেজের প্রশ্নগুলো আসে, বোর্ড প্রশ্ন একবার মনে হয় মানে মানে চোখে পড়ছে 2-1 বার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ এটা। আর দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হইলো এই যে এটা বিক্রিয়ক থেকে উৎপাদ টপিক দ্বারা। এই যে দেখো বিক্রিয়ক থেকে উৎপাদ রিঅ্যাকটেন্ট থেকে প্রোডাক্ট,
এটার দ্বারা এনএলআর এবং এনএলআর গ্রেড হিসাব করা যায়। এটা হলো একটা ইম্পর্টেন্ট অঙ্ক। যদি এনএলআর গ্রেডের অঙ্ক করি, এটা সামনে আসবে, কিন্তু আগে একটা ধারণা দিলাম। এনএলআর গ্রেডের একটা অঙ্ক ছিল টেস্ট পেপারে, মোট 6 পেজ বইরা করা লাগছে, 6 পেজ লাগছে এটা সলভ করতে। মানে তোমাদেরও লাগবে, মানে একদম শুরু থেকে করতে 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 লাস্ট এনএলআর। তাহলে বোঝা গেল যে এনএলআর এর যদি প্রশ্নটা আসে, তাহলে আমাদের এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ টপিকের হেল্প নেওয়া লাগবে। আচ্ছা গেল, এই 3টা পয়েন্ট মনে রাখবা, যাদের শীট আছে এই যে যেখানে যেখানে পয়েন্ট পেলাম দাগ দিয়ে রাখবা। কৌশল, এখানে একটা কৌশলের কথা বলছে, খেয়াল করো। যে বিক্রিয়ক পদার্থের পরিমাণ দেওয়া থাকবে তার থেকে উৎপাদের মান বের করবা। মানে ধরো এই যেরকম দুইটা পাত্র তোমার কাছে দাঁড় করাই রাখছে তোমার সামনে, এখন এটার মধ্যে লেখা রাখছে Na2CO3 আর এটার মধ্যে লেখা রাখছে HCl। তো এখানে লেখা আছে 15 GM আর এটার মধ্যে কিছু লেখা নাই, তাহলে এটার পরিমাণ জানি না। তখন তোমাকে বললো কি পরিমাণ NaCl পাওয়া যাবে, মানে লবণ যে হবে সেটা কি পরিমাণ পাওয়া যাবে। তাহলে এখন এটা থেকে বের করবা নাকি এটা থেকে বের করবা? প্রশ্নের উত্তর হইলো যেটার পরিমাণ দেওয়া থাকবে, তাহলে এই যে এটা থেকে বের করব। পরের লাইন, যদি কোনো বিক্রিয়ায় উভয় বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকে, পরীক্ষার মধ্যে এটাও দেওয়া আছে ধরো 15 গ্রাম, এখন আমি কনফিউশনে পড়ে গেলাম না, তখন করণীয় কি? আর তখন উৎপাদ বের করতে বলা হয়, তাহলে আগে লিমিটিং বিক্রিয়ক বের করব। তার মানে এই অঙ্ক তখন একটু বড় হয়ে গেল গা। প্রথমে লিমিটিং বিক্রিয়ক হিসাব করা লাগবে, তারপরে হচ্ছে কোনটা লিমিটিং বিক্রিয়ক, সেই লিমিটিং বিক্রিয়ক ধরো অঙ্ক করে বের করছে এটা লিমিটিং, এটা লিমিটিং রিঅ্যাক্টেন্ট, তাহলে অঙ্ক করা লাগবে এটা থেকে এইটা, অর্থাৎ এটা থেকে কি পরিমাণ উৎপন্ন হয় সেটা বের করা লাগবে। 3টা জিনিস তাহলে মনে রাখি, এক হলো লিমিটিং বিক্রিয়ক দিয়ে এনএলআর গ্রেড করা যায়, 2 উৎপাদের শতকরা পরিমাণ বের করা যায়, 3 নাম্বার হচ্ছে যে পদার্থের পরিমাণ দেওয়া থাকবে সেটা থেকেই উৎপাদ বের করব। আর যদি দুটাই নোন ফ্যাক্ট থাকে, দুটার পরিমাণ জানা থাকে, তখন আগে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করে যেটা লিমিটিং রিঅ্যাক্টেন্ট সেটা বের করে তারপর উৎপাদ খুঁজে বের করা লাগবে। মনে থাকবে? আচ্ছা, এখান থেকে কোনো একজন সাউন্ড দিছিল যে এনএলআর গ্রেড কি। এনএলআর মানে হলো সবচেয়ে বিশুদ্ধ পদার্থ। আসলে পদার্থ একবারে 100% বিশুদ্ধ হয় না, 100%-এর চাইতে কম হবে। তো অঙ্ক করার পরে আমরা ম্যাথ করব, এই যে এটা বের করব, উৎপাদের শতকরা পরিমাণ বের করব, করার পর দেখবো অ্যান্সার বের হয়েছে 86%। তখন স্যারকে বলতে হবে যে এটা হলো বিশুদ্ধতার পরিমাণ হলো 86% আর 14% হলো এখানে ফল্টি আছে বা অন্য পদার্থ আছে, ভেজাল আছে। তাহলে এনএলআর কোনগুলা? এনএলআর হলো 99.99% যেগুলা রেজাল্ট আসবে সেইগুলো হলো এনএলআর। ম্যাথ ট্যাথ করার পর যদি রেজাল্ট আসছে 99.99%, 99.98% আসলেও সে এনএলআর না, এটা হলো সায়েন্টিস্টদের দেওয়া মান। বুঝতে পারছি? বইয়ের লাইনটা লেখা আছে। তো দেখো এই প্রশ্নটা আমরা দেখি এখন। আচ্ছা, 22 পর্যন্ত পড়বো আমরা। এখানে লিখছে 120 গ্রাম হাইড্রোজেন থেকে কতটুকু পানি পাওয়া যায়। তো পানি H2 লিখলাম, আর এখানে হাইড্রোজেন H লিখলাম, তার মানে এটা হলো স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রির বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে হবে, না লিখলে তো আমাদের হবে না। তাই আমি এটার সলভিং এর ক্ষেত্রে প্রথমে আমি এটার ভাষাটা নিজেই, এগুলা যত করবা তত ইউজ টু হবা। যেমন এইভাবে তুমি লিখতে পারো যে হাইড্রোজেন গ্যাস থেকে মানে নিম্নরূপ ভাবে পানি পাওয়া যায়, নিম্নরূপ বিক্রিয়ার মাধ্যমে। এখন আমারে কেউ একটু বলো তো, এখানে প্লাস দিয়ে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, এটা পাইতে হলে কি বসান লাগবে? অক্সিজেন, কারণ হাইড্রোজেনের সাথে এখানে আছে কি? অক্সিজেন, দাদার মতো। এটা বুঝে নিলাম যে অক্সিজেন, তাই আমি ভাষাটা লিখবো যে হাইড্রোজেন এন্ড অক্সিজেন নিম্নরূপ বিক্রিয়া করে H2 তৈরি করে। বুঝতে পারছো? এটা লিখলা, তাহলে লিখলা H2 + O2 = 2H2O, এখানে হলো 2। আর ছাত্রীরা এই যে আমি বিক্রিয়া ধুমধাম লিখলাম, তুমি ওরকম ধুমধাম লিখতে পারবা। জাস্ট তোমার হলো ওই যে বেসিকটা শিখাইলাম ওটার পিছে 5টা মিনিমাম লেখাই করা লাগবে। এরকম ভাববা না যে এটা না লিখলেও আমি তো বুঝে ফেলছি, ব্রেনে সেট হয়ে গেছে গা, ভুলে যাবা তাড়াতাড়ি। কিন্তু যদি লেখো তাহলে থাকবে বেশি দিন মনে। তাহলে আমার এখন প্রশ্নে আসছে হলো হাইড্রোজেন গ্যাস থেকে পানি পাওয়া যাবে। তাহলে ওই যে একটু আগে পড়ে আসলাম, যার যার কথা উল্লেখ থাকবে শুধু তারা তারা নিয়ে কাজ করতে হবে। হাইড্রোজেনের কথা আর পানির কথা কয়েছে, অরে নিয়ে কিছু কয় নাই। তাহলে এখানে 2 আর হলো 1 আর 2, এই যে হলো 4 লিখলাম। আর এখানে হলো আর হলো 18, 2 দ্বারা গুণ করলে হলো 36। কিন্তু এখন তোমার কাজ কি? এখন তুমি এগুলা নিচে লিখবা, বুঝাইতে পারছি? পরবর্তীতে ডিরেক্ট বসাবা। এই যে 36 লিখলাম, বুঝছি তো আমরা? বুঝছো মেয়েরা? পানির ভর নিজস্ব ভর 1 × 2, তাহলে 2 অক্ষে 2 প্লাস 16, 16 হলো 18, 18 2 দিয়ে 36। তাহলে আমরা এখন নাও লিখবো, ভাষাটা হবে এমন 4 গ্রাম H2 থেকে O2 পাওয়া যায়, উৎপন্ন হয়, বের হয়, যে কোনো একটা কথা লিখতে পারো। আমি লিখলাম পাওয়া যায় বা তৈরি হয় 36 গ্রাম। অতএব 1 গ্রাম H2 থেকে O2
হ্যাঁ O2 হবে না, H2O, সরি, H2O পাওয়া যায় হচ্ছে হলো 36/4 গ্রাম। এগুলা কিন্তু সব প্রশ্নে আছে। তারপর আমরা এখন প্রশ্নে কতটুকু আছে, 120 গ্রাম। তাহলে দিলাম যে 120 গ্রাম, 120 গ্রাম H2 থেকে পানি পাওয়া যাবে হলো 36 গুণন 120/4 গ্রাম। কত হয় স্টুডেন্ট? 1080 গ্রাম। আচ্ছা, এটা গেল প্রশ্ন। এখন প্রশ্ন আমি ধরো চেঞ্জ করলাম, বাচ্চারা একটু খেয়াল করো। পানির জায়গায় আমি লিখলাম, পানির জায়গায় ধরো আমি এখানে লিখলাম হচ্ছে 118 গ্রাম পানি তৈরি করো। আমার জন্য পানি তৈরি করে দিতে কি পরিমাণ তোমার অক্সিজেন লাগে? সরি, তাহলে উল্টা দিকে আসা লাগবে না? আচ্ছা, ওটা 3 নম্বর টপিকে যায়। তাহলে 3 নম্বর টপিকটা এই যে বিক্রয় প্রত্যাশিত উৎপাদ কম পাওয়ার যুক্তিগত ব্যাখ্যা করো। তারপরে বলছে হলো এই যে এখানে একটা কথা আছে, রাফিত এত গ্রাম নিল, এত গ্রাম হ্যান ত্যান নিল, নিয়ে বললো যে রাফিতে নেওয়া গ্যাস দুটির মধ্যে বিক্রয়ের পর কোনটা অবশিষ্ট থাকবে কি? তাহলে এটা কোনটার মধ্যে পড়ছে? লিমিটিং বিক্রিয়কে পড়ছে না? এই যেটা কিন্তু বোর্ড প্রশ্ন, এই জন্য আমি যেগুলা দিচ্ছি তোমার যেগুলা পড়াইতেছে সেগুলো সব বোর্ডে, বোর্ডের বাইরে থেকে কিছুই পড়াইতেছে না। আচ্ছা, এই যে প্রশ্ন, উৎপাদ থেকে বিক্রিয়ক টপিক, উৎপাদ থেকে বিক্রিয়ক টপিক, এই যে পয়েন্ট, উৎপাদ থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করার সময় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ অংশ নিয়ে, উক্ত বিক্রিয়ক এবং উক্ত উৎপাদ নিয়ে কাজ করা লাগবে। মানে প্রশ্নে যেটা যেটার কথা থাকবে সেটা সেটা নিয়ে কাজ করা লাগবে। আর উৎপাদ থেকে বিক্রিয়ক টপিক দ্বারা অঙ্ক করার সময় সব সময় বিক্রিয়ককে ডান পাশে রেখে অঙ্ক করতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নে বলছে পানি, ভালো কথা, পানি লিখলাম। আর কি পরিমাণ অক্সিজেন লাগে, তাই না? তাহলে আমার বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে সলভিং এর ক্ষেত্রে, ওই প্রশ্নের সলভিং এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন আর হলো অক্সিজেন বিক্রিয়া করবে, করে আমরা 2H2O দিলাম। তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে। তাহলে এখন কার কার কথা বলছে? পানি, এই যে পানির কথা বলছে, আর এখানে অক্সিজেনের কথা বলছে। এটা কোনো কালার হইলো? এটা হচ্ছে পানি আর এটা হলো অক্সিজেন। তাহলে এইটুকুর কোনো কাজ আছে? নাই। তাহলে 16 দুগুণ 32 আর 18 দুগুণ 36। তাহলে লেখার স্টাইল কি? ধরো এমসিকিউ সলভ করতেছো, আমার অত টাইম আছে? তাইলে এইরকম, এই যে 36 গ্রাম থেকে হয় 32 গ্রাম, 1 গ্রাম থেকে হয় 22 আর চাইছে কত? 120 গ্রাম। তাহলে এই জন্য 120। কিন্তু এই পর্যায়ে যাওয়ার আগে অবশ্যই তোমাকে বাসায় করা লাগবে, লিখে। বুঝাইতে পারছি? বাসায় তাহলে HW লিখে নেওয়া হবে। বাসায় যা হচ্ছে HW, ঈদের জন্য একবারে বড় করে একটা হোমওয়ার্ক, H2SO4, H3PO4, HNO3, HCl, H2CO3, H2CO3। আচ্ছা থাকে, এটা একটা ঝামেলা আছে, আমরা কনফিউশনে পড়ে যাবা ঈদের সময়। এইগুলা অ্যাসিড নিবা। এখন বাইকার্বনেট নিবা হলো KHCO3, সোডিয়াম বাইকার্বনেট। পরীক্ষায় যেগুলা আছে আমি সেইগুলাই দিলাম, তার বাইরে থেকে দিলাম না। পটাশিয়াম, সোডিয়াম লাগে, আর এদিকে লাগে হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা লাগে HCO3, আর লাগে হচ্ছে হলো তোমার ক্যালসিয়াম, এটা লাগে CO3x2, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, আর লাগবে হচ্ছে অ্যালুমিনিয়াম বাইকার্বনেট, HCO3x2। হয় এটা 2, এটা 2 কোথায়? এখানে 3 হবে। থ্যাংক ইউ তোমাকে। এটা গেল একটা তারপরে লেখো লিমিটিং রিঅ্যাকটেন্ট এর শুধুমাত্র গ অথবা ঘ। সিকিউ 40টি প্রশ্ন সলভ করবা। থাকে 40টি, বেশি টর্চার হয়ে যায়। মাত্র 7 দিন, মানে 20টা দিলাম, যাও। ওরা আবেগে হয়ে গেছে। আচ্ছা, পরের পয়েন্ট কবে দেওয়া যায়? টপিক
1, টপিক 2, টপিক 3 এর জন্য 7টি করে ম্যাপ তৈরি করে সলভ করবা। আর কি পড়াইলাম আজকে? দেখো 3টা টপিক বলতে কি বুঝাইছি? বিক্রয় থেকে বিক্রয় টপিক। হ্যাঁ, প্রশ্ন বানাবা কিভাবে? শীটের মধ্যে প্রত্যেকটার জন্য প্রশ্ন বানানো আছে, ওটা দেখে দেখে তুমি চুজ করবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করো, কি দিয়ে বানাবো? আগের ক্লাসে আমি ই দিছিলাম না, বিক্রিয়া সমতা করার ধাতু আর অধাতু লেখা দিছিলাম না? তোমাদের মেটাতে দিছিলাম, ওই যে ওদের বলে 100টা হয়েছে, মেটাতে দিছিলাম না? মেটারা তাকে এমন লোক দিচ্ছে মনে হয় মনে নাই। এই বের করে দেখাও তো, আমারে দিছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা গুড, দেখাইতে পারছো, এর জন্য থ্যাঙ্কস। তাও বাঁচলা, নয়তো থাপড়াইতাম ধরে। এই যে এইগুলা দিয়ে লেখ ভাবে, যে হলো যেমন অ্যালুমিনিয়াম, ঠিক আছে রিমি? লেখ ভাবে 7 গ্রাম অ্যালুমিনিয়াম কি পরিমাণ সিএল এর সাথে বিক্রিয়া করে, এইভাবে। 7 গ্রাম অ্যালুমিনিয়াম কি পরিমাণ সিএল এর সাথে বিক্রিয়া করে, বা ওই যে প্রোডাক্ট অ্যালুমিনিয়াম সিএল এর, বলো এগুলা। আচ্ছা, এন্ড গুড। এগুলা দিয়ে কি করবো বলো তো? এটা হলো ওই যে অ্যাসিড, আর এটা হলো ওই যে বাইকার্বনেট, এই যে বিক্রিয়া শিখাইলাম না? আচ্ছা, এটা শোনো, এটা তোমরা আস্তে আস্তে কইরো, বুঝছো? যেমন অরে দেওয়ার সাথে বিক্রিয়া করবো, ওর সাথে করবা। এগুলা সৃজনশীল সলভের সময় জানি তোমার ভাবা লাগে না যে এটা কিভাবে আসছে, বা ভাবার টাইম নাই, দেখার সাথে সাথেই যেন ধুমধাম করতে পারো। কয়টা বান হবে হবে আর কি। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, বিক্রয় প্রত্যাশিত উৎপাদন। আচ্ছা, এটা রিসিপ্টটা নিয়ে যাও তাহলে। আল্লাহ, ওইটা নিয়ে না আলোচনা করলাম, প্রত্যাশিত উৎপাদন। ঈদের পরে একটু মোবাইল তোমরা বন্ধ করতে পারবা না, আরো বন্ধ করে দিই।